নতুন বাংলাদেশের প্রবক্তা মেধার আন্দোলনের তথাকথিত সেনাপতি সার্জিস আলমের আসল চেহারা কি এবার জনসমক্ষে চলে এলো? যে সার্জিস আলম দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলতেন, আজ তার নিজের হলফনামা আর আয়কর রিটার্ন নিয়ে যে জালিয়াতি চিত্র বেরিয়ে এসেছে, তা দেখে লজ্জায় পুরো দেশ। তথ্যটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সার্জিস আলম নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখিয়েছেন তার বার্ষিক আয় 9 লক্ষ টাকা, অথচ 2025-26 কর বর্ষে আয়কর রিটার্নে দেখানো হয়েছে 28,05,000 টাকা। ভাবুন একবার, হলফনামার চেয়ে রিটার্নে আয় 3 গুণের বেশি, একই ব্যক্তির আয় দুই রকম তথ্য। এটি কি স্রেফ করফাকি, নাকি 5ই আগস্টের পর শুরু হওয়া লুটপাটের একটি ক্ষুদ্র নমুনা মাত্র? আমরা এই সার্জিস আলম এবং তার দল এনসিপির আর্থিক অসঙ্গতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ তথাকথিত জুলাই বিপ্লবের আড়ালে যে লুটপাটের সাম্রাজ্য গড়ে উঠেছে, তার প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু নিউজ দেখি, সেটা ইত্তেফাক হেডলাইন করেছে সার্জিস আলমের আয়ের তথ্যে গরমিল, রিটার্নে 28,05,000 টাকা, হলফনামায় হচ্ছে মাত্র 9 লক্ষ টাকা। কি বলেছে পত্রিকাটা আমি বলি। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এনসিপির সার্জিস আলমের নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল ধরা পড়েছে। পঞ্চগড় 1 আসনে এই প্রার্থী হলফনামা উল্লেখ করা হয়েছে। আয়ের সঙ্গে রিটার্নে দেখানো আয়ের বড় পার্থক্য রয়েছে। হলফনামায় 27 বছর বয়সী সার্জিস পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন 9 লক্ষ টাকা, অথচ 2025-26 কর বর্ষে আয়কর রিটার্নে তার উল্লেখ করেছেন 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের চেয়ে 3 গুণেরও বেশি। আয়ের দুই রকম তথ্যই হলফনামায় দিয়েছেন। আর শুধু আয় নয়, সার্জিস সম্পদের তথ্য রয়েছে অসঙ্গতি। আয়কর রিটার্নে মোট 33,73,000 টাকা সম্পদের কথা উল্লেখ করলেও হলফনামা সম্পদ বিবরণীতে অনেক কম সম্পদের হিসেব দিয়েছেন। হলফনামা অনুযায়ী সার্জিসের স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ 5,61,000 টাকা, তার মধ্যে নগদ 3,11,000, ব্যাংকে আছে 1,00,000, 1,50,000 টাকার ইলেকট্রিক সামগ্রী, বাসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে উপহার হিসেবে পাওয়া 16.5% কৃষি জমির কথা উল্লেখ করেছেন তিনি। এবং আরো কি উল্লেখ করেছে দেখেন, 2025-26 কর বর্ষে 52,500 টাকার আয়কর পরিশোধ করেছে। নির্বাচনী ব্যয়ের বিবরণীতে সার্জিস উল্লেখ করেছেন 4 জন শুভকাঙ্ক্ষীর আত্মীয় নন এর কাছ থেকে তিনি 11 লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা করছেন। এরকম আত্মীয় যদি আমাদের থাকতো তাহলে কত উপকার হতো। আমরা টাকাও পাই না, আত্মীয় পাই না, আর নির্বাচনও করতে পারি না। এছাড়া এক ব্যক্তির কাছ থেকে আরো 2 লক্ষ টাকা ঋণ নেওয়ার কথা জানিয়েছেন। নথিপত্র অনুযায়ী শ্বশুর শাশুড়ি চাচা মামাদের কাছ থেকে তিনি উপহার হিসেবে টাকা পাচ্ছেন। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার প্রথম অঙ্কটি অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ জানা যায়নি। দৃশ্যমান সংখ্যা দেখে ধারণা করা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত 1 লক্ষ টাকা পেয়েছেন। এছাড়া শ্যালকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত 1 লাখ টাকা নেওয়ার তথ্য দিয়েছেন। এই হলো তার মোটামুটি আমলনামা, আমরা যেটা পারলাম। আসলে ঘটনাটা কি? এই জুলাই সন্ত্রাসীরা 5ই আগস্টের পর থেকে এরা আসলে দেখেন, তখন হলো ডাইনিং এর ডাল খেতে খেতে পেটে চর পড়ছে, কিন্তু এখন তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই যে টাকা দেখানো হয়েছে, এটা কিন্তু মানে মাত্র সামান্য পরিমাণ। মানে আপনি ধরেন 100 ভাগের 5 ভাগ হয়তো দেখানো হয়েছে, আর বাকি 95 ভাগই দেখানো হয় না। এটা বিভিন্ন ভাবে থোক বরাদ্দ ভাবে ক্যাশ ক্যাপিটাল করে তারা রাখা হয়েছে, এবং বিভিন্ন ভাবে তারা এখন নেতা হয়ে দেখাবে, যে ইনকামের পথ দেখাবে, ব্যবসা করে দেখাবে, টাকা তারা ইনকাম করেছে। পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলম, বয়স মাত্র হচ্ছে 27 বছর, পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। একজন 27 বছর যুবকের বার্ষিক আয়, যে কয়দিন আগে ডাল খেত ডাইনিং এর, আয় 27 লক্ষ টাকা। মানে বাড়িতে যাওয়ার ভাড়ার টাকা থাকতো না। হ্যাঁ, আমরা সেটা সেই ট্রেনে যাতায়াতের পথ সময় তার বক্তব্য কিন্তু আমরা শুনেছি। 27 লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ার অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো তথ্য গোপন কেন? হলফনামায় তিনি বলেছেন 9 লক্ষ টাকা, আর রিটার্নে লিখেছেন 28 লক্ষ টাকা। সম্পদের ক্ষেত্রে এই লুকোচুরি, রিটার্নে 33 লাখ টাকার সম্পদ দেখালো, হলফনামায় তা আজ অদ্ভুতভাবে কমে গিয়েছে মাত্র কয়েক লক্ষে। নগদ আছে 3,11,000, 1 লক্ষ টাকা। তাহলে বাকি টাকা কোথায় গেল? এই অসংখ্যটি কি প্রমাণ করে না যে তিনি নির্বাচন কমিশনে বিভ্রান্ত করছেন, নাকি তিনি নিজেই জানেন না তার কত টাকা আছে? আসলে 5ই আগস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের হাতে যে কাঁচা টাকা এসেছে, চাঁদাবাজির টাকা এসেছে, তা গুছিয়ে রাখতে গিয়ে হয়তোবা হিমশিম খাচ্ছে। তথাকথিত জমিদারের পুত সার্জিস আলমের নির্বাচনী ব্যয়ের বিবরণীতে দেখলে মনে হবে তিনি সারা দেশের মানুষের দেওয়া উপহারে চলছে। তিনি উল্লেখ করছেন 4 জন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে 11 লক্ষ টাকা উপহার পাওয়া আশা করছেন। শ্বশুর শাশুড়ি চাচা মামা সবাই নাকি তাকে লাখ লাখ টাকা উপহার দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া স্ক্যান কপিতে টাকার প্রথম অঙ্কটি অস্পষ্ট রাখা হয়েছে। এটি কি টেকনিক্যাল সমস্যা, নাকি সুপরিকল্পিতভাবে এই যে নির্বাচন কমিশনের সাথে জালিয়াতি করে এই কাজগুলো
করা হচ্ছে যাতে জনগণ সঠিক তথ্য দেখতে না পারে। কেন সাধারণ মানুষের কাছে তথ্যগুলো পরিষ্কার নয়? এই যে শ্বশুরবাড়ি আর শ্যালকের কাছ থেকে যে ঋণ উপহার নাটক, এটি আসলে কালো টাকাকে সাদা করার একটা পুরানো কৌশল মাত্র। মেধার আন্দোলনের ডাইরেক্টররা এখন দুর্নীতির স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছেন। জমিদার পুত সার্জিস আলমের বিরুদ্ধে শুধু আর্থিক অসঙ্গতি নয়, গুরুতর ফৌজদারি মামলাও রয়েছে। গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইতিমধ্যে সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন। যার বিরুদ্ধে মামলা রয়েছে, যার আয়ের তথ্যে গরমিল রয়েছে, তারা কি আমাদের সংসদ সদস্য স্বপ্ন দেখান? তারা কি জুলাইয়ের রক্তকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজেদের পকেট ভরতে চাচ্ছেন? এবং তার নমুনাই কিন্তু আমরা দেখছি। 5ই আগস্টের পর সারা দেশে যে ব্যাপক লুটপাট চলেছে, চাঁদাবাজি চলেছে, সার্জিস আলমদের হলফনামাতে তার বড় প্রমাণ। এরা দেশকে ধ্বংস করতে, সংস্কার করতে আসেনি, ধ্বংস করতে এসেছে। এরা এসেছে এই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। জাতীয় নাগরিক পার্টি, নাপা পার্টি বা নাপাক পার্টি, যাদেরকে আমরা জুলাই সন্ত্রাসী বলে অভিহিত করছি, তাদের প্রায় প্রতিটি প্রার্থীর হলফনামায় একই চিত্র। আন্দোলনকারীর তথাকথিত এই যে একই কথা, মেধার পরিবর্তনের যে কথা বলেছিল তারা, হ্যাঁ, এরা মেধার কথা বলে সরকার পরিবর্তন করেছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, কিন্তু কাজ করছে ঠিক সেই পুরানো স্টাইলে কিন্তু তারা কাজ করছে। আন্দোলনের তকমা দিয়ে তারা যে সম্পদ কুক্ষিগত করেছে তা আজ কিন্তু জনসমক্ষে ভাই উন্মোচিত হয়ে গেছে। মেধা নির্ধারিত হচ্ছে ধর্মের ভিত্তিতে, আর নিয়োগ হচ্ছে মবের মাধ্যমে। সার্জিস আলমরা কি মনে করেন দেশের মানুষ বোকা? আপনার হলফনামায় যে মিথ্যাচার করেছেন তার বিচার এদেশের মাটিতেই হবে, সময়ের ব্যাপার মাত্র। পিচাস ইউনূস এবং তার উগ্রবাদী গোষ্ঠী মিলে দেশটাকে আজ খাদের কিনারায় নিয়ে গিয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। কেন? কারণ সার্জিস আলমদের মতো এমন বিতর্কিত প্রার্থী নিয়ে যে নির্বাচন হয়, তাকে বিশ্ব আজ স্বীকৃতি দিচ্ছে না। এটি একটি পাতানো নির্বাচন, যেখানে জালিয়াতি আর অর্থ লুটপাটই হচ্ছে মুখ্য। যখন একটি দেশের নির্বাচন প্রার্থীরা নিজেদের আয়ের সঠিক উৎস দিতে পারে না, তথ্য দিতে পারে না, তখন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে আসে। সার্জিস আলমদের এই 28 লক্ষ বনাম 9 লক্ষ টাকার খেলা আসলে এই পুরো অবৈধ ব্যবস্থাটার একটি প্রতিফলন। বন্ধুরা, আপনাদের প্রতি আমাদের প্রশ্ন, যিনি নিজের আয়ের সঠিক হিসাব দিতে পারেন না, তিনি কি আপনাদের ট্যাক্সের টাকার হিসাব রাখতে পারবেন? সার্জিস আলমরা মেধার মাধ্যমে বা মেধার নামে যে আন্দোলন করে আসলে এই একটি সুগরীব ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তারা লুটপাট করে আজ সম্পদের পাহাড় গড়ছে। এই জালিয়াতি কি মেনে নেওয়া যাবে? পঞ্চগড় 1 আসনের ভোটারদের বলবো, আপনারা কি একজন মিথ্যাবাদী আর তথ্য গোপনকারীকে আপনার প্রতিনিধি বানাবেন? অবিলম্বে সার্জিস আলমের মনোনয়ন বাতিল করুন, এদেরকে আপনারা বয়কট করুন এবং এদেরকে বা এদের নির্বাচনী বাক্সে জানি ওর যার সাথে চুরির সাথে যারা যুক্ত, এই চোর ছাড়া জানি কেউ ভোট না দেয়, এইটা আপনারা সবাই এনশিওর করবেন। এবং আমরা ইনশাল্লাহ সেই রেজাল্টটাই দেখবো। এই যে এই চোরদের দেশের মানুষ যে প্রত্যাখ্যান করবে সেটা কিন্তু আমরা দেখবো, এবং তাদের ভবিষ্যৎ যে খুব খারাপ এবং খুবই খারাপ, এবং সামনে যে তাদের বিপদ আরো ঘনায় আসছে এবং তাদের পালানো শুরু হয়ে যাবে, এটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। ভিডিওটি শেয়ার করুন যাতে সার্জিস আলমদের এই নগ্ন জালিয়াতি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। কমেন্টে আপনার ক্ষোভ জানান। আমরা কোনো লুটপাটকারীকে নতুন বাংলাদেশ গড়তে দেব না। লড়াই চলবে, সত্যের জয় হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।